গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ জানুয়ারি মাসের 5 তারিখ রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় চারিপাশটা মোড়া। তখন ছাদে এলাম, ছাদ থেকে একবার চারিপাশটা দেখি তো কেমন লাগছে। এত অপূর্ব লাগছে, পুরো মনে হচ্ছে পাহাড়ে আছি, দার্জিলিংয়ে এসেছি বেড়াতে। আমি যতবার নর্থ বেঙ্গল গেছি এরকম ওয়েদারই পেয়েছি 6 থেকে 7 বার। লাস্টবার যেবার আমরা গেলাম ইচ্ছেগাঁও আর ওই জুলুক, সেইবারই গিয়ে আমি ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। মানে আমার কাঞ্চনজঙ্ঘার কপাল ভীষণ খারাপ। যাই হোক, এত সুন্দর চারপাশটা লাগছে, নিচে নামতে ইচ্ছে করছে না, কিন্তু এই কুয়াশাটা মাথায় পড়লে কাশি হবেই। আর এখন যদি একবার কাশি শুরু হয় তাহলে আর থামবে না, সেই জন্য নিচে যেতেই হবে। মামনিবাবু এখনও বাড়ি ফেরেনি, গতকাল সন্ধেবেলায় গেছেন বড় পিসি শাশুড়ির বাড়ি। তো ওনারা বললেন যে আজকে লাঞ্চ করেই ফিরবেন, ফোন করেছিলেন সকালে। ছাদ থেকে নেমে উত্তম দেখি তখনও ঘুমোচ্ছে। ওকে ডাকবো কি, না ডেকে আমি ওর পাশে গিয়ে আর একটু ঘুমিয়ে নিয়েছি। এরকম ওয়েদার ভালো লাগে বলুন তো? অসময়ে ঘুমিয়ে আর সময় টের পাইনি। উঠে দেখি তখন বেলা বাজে 11টা। তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করলাম, স্নান হয়ে গেছে। আর খিদেও পাইনি সেভাবে, হয়তো একটু অ্যাসিডিটি হতে পারে, কদিন ধরে বাইরে খাওয়া পড়ছে তো সেই জন্যেই। উত্তম বাড়িতে নেই, ও বেরিয়েছে, রবিবার তো অনেক রকমের কাজ থাকে ওর। তো আমি সেই ফাঁকে ছাদে একবার গিয়ে গাঁদা গাছের গোড়াতে মাটি দিয়ে এলাম। 20খানা টব আমার, তো দেখলাম সমস্ত গাছের গোড়াতেই না শিকড় জেগে গেছে। তো একটু মাটি না দিলে গাছগুলো আলগা হয়ে যাবে, আর কুড়ি এসেছে প্রচুর। এই সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে এখন দেখি 1:30 বাজে। স্নানে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এখন বানিয়ে নিচ্ছি একটা স্যালাড। বিটের এই স্যালাডটা অনেক দিন আগে ব্লগে একদিন আমি শেয়ার করেছিলাম। বিটকে এভাবে আপনি একটু কুড়িয়ে নেবেন, তারপরে তার মধ্যে টক দই দিয়ে একটুখানি যদি আখের গুড় দিয়ে এরকম করে মিশিয়ে নেন, তাহলে খুব সুন্দর একটা স্যালাড হয়। এক্ষেত্রে গুড় না দিলেও হয়, কিন্তু আমুলের টক দইটা এত টক, সেই জন্য আমি একটু গুড় দিয়ে নিলাম। খেতে না খুব ভালো লাগে, একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই স্যালাডটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার। গতকাল এই মানকচু ভাতে দিয়েছিলাম, কিন্তু তা একেবারেই সেদ্ধ হয়নি। তো আমি ফেলিনি, যেহেতু আমি কচু খেতে খুব ভালোবাসি, সে রেখে দিয়েছিলাম ফ্রিজে বাটি করে। আজকে আবার ভাতে দিয়েছি, কিন্তু দেখুন এ সেদ্ধ হয়নি, জানি না এ খাওয়া যাবে কি না। তবুও লঙ্কা, তেল আর লবণ দিয়ে একটু মেখে দেখি, খাওয়া গেলে আমি খেয়ে নেব, আর না হলে আর কি করার। আসলে কচুটা না গোড়ার দিকের, একটু আঁশ আঁশ আছে, মোলায়েম নেই একেবারেই। এ জানি না, শক্ত দরকচটা টাইপের, গলা ধরবে কিনা কে জানে। একটা তো বড় লঙ্কা দিলাম, আর এই লঙ্কাগুলো তো না বেশ ঝাল, আকাশমণি লঙ্কা। গরম ভাতে উত্তম আজকে তো ঘি খাবেই, তো আমি বললাম তুমি তোমার ঘিটা নিয়ে নাও, আমি এদিকে ভাত রেডি করি। আর ভাবছেন তো যে এত বেলা করে উঠে ছাদে গাছের পরিচর্যা করে তাহলে প্রিয়াঙ্কি রান্না করলো কখন? রান্না করিনি, শুধু ভাতই করেছি। গতকাল যে পনিরের তরকারি বানিয়েছিলাম তা পুরোই ধরাই রয়েছে বলতে গেলে। এত তরকারি ফেলে দেবো বলুন তো? আর 2 জন মানুষের খাওয়া, শুধু দুপুরবেলাটা। গরম ভাতে ঘি, পনিরের তরকারি আর একটু চুনো মাছের তরকারি আছে, ওটা উত্তমকে দিয়ে দেব। আর স্যালাড আর একটু শশাও কুচিয়ে নিয়েছি, এতেই হয়ে যাবে 2 জনের। আর এক্সট্রা একটা বাটিতে ভাত নিয়ে নিচ্ছি, যদি উত্তমের একটু ভাত লাগে তাহলে নিয়ে নেবে, কারণ খেতে বসে বারবার ওঠাটা না ভীষণ বিরক্ত লাগে। আজকে ডাইনিংয়ে খাবো না, আজকে সেন্টার টেবিলে খেতে ইচ্ছা করছে। ডাইনিংয়ের ওই দিকটাই একটুখানি কোজি মতন, তো এদিকে একটু খোলামেলা, এদিকটাতে বসেই ইচ্ছে করছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একেবারে জাকিয়ে শীত পড়া যাকে বলে আর কি। এই শীতে কোনো কাজকর্ম করতে কিচ্ছু ভালো লাগছে না। আর আজকে মনটা খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আজকে ইউনিভার্সিটিতে আমাদের রিইউনিয়ন প্রোগ্রাম, কিন্তু আমি যেতে পারলাম না। আসলে আগামীকাল থেকে কলেজে আবার প্রোগ্রাম রয়েছে, তো কলেজ যেতেই হবে। পরপর এত হেট্রিক আর আমার শরীর নিতে পারছে না, ভীষণ দুর্বল লাগছে। আমি ভেবেছিলাম যাব, খুব ভালো মজা হয়, পুরনো প্রচুর বন্ধুবান্ধবের সাথে দেখা হয়, কিন্তু যাই হোক যাওয়া হয়নি। বাড়িতে একটু রেস্ট নিলাম, মনে হলো যে না, রেস্টটা খুব দরকার। কাল থেকে আবার কলেজ শুরু, পুরো সপ্তাহ পড়ে রয়েছে।
অনেকক্ষণ পরে আবার চলে এসেছি রান্নাঘরে, একটু বানাবো কফি। এই শীতের দিনে কফি খেতে তো ভীষণ ভালো লাগে। আর উত্তমকে বললাম যে চা বানাই, বললো না কফিই খাবে সে। আগের দিনও ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম আমুল, মেট্রো আর হচ্ছে রেড কাউ, এই 3 প্রকারের দুধ আমাদের বাড়িতে আসে। কিন্তু তার মধ্যে মেট্রোর দুধ দিয়ে কফি বানালে কফি খুব ভালো হয়। মেট্রোর দুধটা না ভীষণ গাঢ়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। কফির জন্য তো দুধটা একটু গাঢ় প্রয়োজন হয়, না হলে কফি খেতে ভালো লাগে না। কিন্তু এই মেট্রোর দুধ হলে আপনাকে বেশি জাল দিতে হয় না। 1বার থেকে 2বার এরকম দুধ উতলে আসলে পারেই তার মধ্যে কফি পাউডার গুলো নিলেই হয়ে যায়। আর দুজনের জন্য আমি এই কাঠের চামচের 1 চামচ কফি পাউডার দিই, তাতে কিন্তু খুব ভালো হয়। 1 প্যাকেট দুধ আর 1 চামচ কফি পাউডার। আর চিনি দিই না, উত্তম যেহেতু একটু পছন্দ করে চিনি, তো ওর কাপে একটুখানি আমি দিয়ে দেবো। হয়ে গেছে কফি, দাঁড়ান এবার এটাকে নামিয়ে নিই। যাই হোক, যে কথা আপনাদেরকে বলছিলাম যে রিইউনিয়ন হচ্ছে, আপনারা সকলেই জানেন যে পুরনো যত পাস আউট হয়ে যায় সমস্ত ছাত্রছাত্রীরা, তাদেরকে যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারা নিমন্ত্রণ জানায়। তাদের ইনভিটেশন পেয়ে এই সমস্ত সিনিয়র বা যারা পাস আউট হয়ে গেছে তারা কিন্তু সকলেই ওই দিন বিশ্ববিদ্যালয়ে যায়, গিয়ে ওই নতুনের সাথে পুরাতনের একটা মেলবন্ধন। খুব সুন্দর মুহূর্ত, কিন্তু প্রত্যেক বছরই যাই, কিন্তু এবছর যেতে পারলাম না। তাই সকলের কাছে আমি ভীষণভাবে সরি চেয়ে নিচ্ছি। আর আমারও মনটা ভীষণ খারাপ রয়েছে, বাড়িতে বসে বসে ভালো লাগছে না, কিন্তু এত দুর্বল লাগছে শরীরটা, সেই জন্য আর যেতে পারলাম না। এতদিন তো ভিডিও বানাতাম না, এবছরই বানানো শুরু করেছি। তো ভেবেছিলাম রিইউনিয়নের সেই সমস্ত পুরনো বন্ধুদের সাথে দেখা হবে আর সকলকে একটু ফ্রেমবন্দি করে নেব। কিন্তু ওই যে শরীর সাথ না দিলে কি করে হবে বলুন, কপালে নেই, তাই আর হলো না। পরের বছর যাব, সকলকে প্রমিস করছি। চা আমি খুব ভালো বানাতে পারি না, ওটি আমার দিদি ভীষণ ভালো বানায়। কিন্তু কফি খুব একটা খারাপ আমি বানাই না। আর এই টোস্ট বিস্কিট, এটা তো লাগবেই। তবে কফির থেকে দুধ চায়ের সাথে কিন্তু টোস্ট বিস্কিট খেতে বেশি ভালো লাগে। মুড়ি শেষ হয়ে গেছে আর মামনিবাবু বলেছে রাত্রেবেলায় চলে আসবে, তো ওনারাও চলে এসেছেন। উত্তমকে পাঠিয়েছিলাম বাজারে, কফি খেয়ে ও গেছিলো বাজারে, মুড়ি আর দুধ নিয়ে এসেছে। আর একটা জিনিসও ওকে আনতে বলেছিলাম, সেটাও এনেছে, একটা ফর্ম। SBIয়ের ফিক্সড ডিপোজিটের জন্য একটা ফর্ম আনতে বলেছিলাম, তো সেটাও এনে দিয়েছে। দাঁড়ান দুধটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই, না হলে আবার ভুলে যাব। শ্বশুরমশাই আগে প্রত্যেক দিন রাতে দুধ খেতেন, কিন্তু রিসেন্ট উনি আর দুধ খাচ্ছেন না, ওনার নাকি গ্যাস হচ্ছে। মামনি বড় পিসির বাড়ির থেকে আসার সময় নিয়ে এসেছে এই মটর শাক। তো মটর শাকগুলো ভালো করেই বেছেই নিজে হাতেই তুলে নিয়ে এসেছে, সেই জন্য আমাকে আর বাছতে হবে না। এগুলোকে ভালো করে ধুয়ে এখনই কেটে রাখবো ভাবছি, নাহলে সকালবেলায় আমি অত কিছু পারবো না। আর আগামীকাল তো আমাদের কলেজে ফুড ফেস্টিভ্যাল আছে, তো সেটা নিয়ে একটা আমাদের মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করছে। তো সবাই একটু পরিপাটি হয়েই যাবে কলেজে, তো সেই জন্য শাড়ি পরে যাব ভাবছি। আর সকালবেলাতেও রান্নাবান্না রয়েছে, একটু মাছ রান্না করব। তো সব মিলিয়ে সকালে আর সময় হবে না, সেই জন্য শাকটা রাতে কেটে রাখলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে। কারণ শাক কাটতে কিন্তু বেশ সময় লাগে। আর দেখছি পরিষ্কারই আছে, কোনো নোংরা সেভাবে নেই। প্রথমে ভাবলাম এই ফুটো ফুটো যে আমার কাশিটা রয়েছে এটাতে ভালো করে হয়ে যাবে, কিন্তু তাতে দেখলাম জল সব বেরিয়ে যাচ্ছে, ধুতে পারছি না। আর এই মটর শাক না জল একেবারেই ধরে না, কেমন সেই কচু পাতার মতন স্লিপ করে বেরিয়ে যায়। তো সেই জন্য এই পাত্রটা নিলাম, এর মধ্যে জলে ভালো করে চুবিয়ে শাকগুলোকে ধুয়ে এই ফুটো ফুটো যে আমার কাশিটা রয়েছে তার মধ্যে রেখে দিচ্ছি। আর জল ঝরে যাবে, একটু পরে এগুলোকে ভালো করে কুচিয়ে নেবো, তাহলেই হবে। আর ছুরিগুলোর না ধার একেবারেই পড়ে গেছে, এত সমস্যা হচ্ছে ছুরি দিয়ে কাটতে। আমি কুমারকে বললাম যে একটু ছুরিগুলো ধার দিয়ে নিয়ে এসো, তো বলছে নতুন ছুরি কিনতে হবে, এতে আর হচ্ছে না। এই দেখুন কেমন থেতলে যাচ্ছে শাকগুলো। যাই হোক, কিন্তু কাটতেই হবে, কিচ্ছু করার নেই, কাল সকালবেলা একেবারেই সময় হবে না। মামনি এর আগেও আমাকে বলেছে ছুরি দিয়ে তুমি কি করে শাক কাটো, ছুরি দিয়ে কিন্তু খুব সহজেই শাক কাটা যায়। এবার ছুরি তো সবাই চালাতে পারে না, যেমন আমার মাও খুব একটা পারে না। এবার আমাদের জেনারেশন ছুরিতে কাজ করতে অভ্যস্ত হয়তো বেশিরভাগই, কিন্তু আগের জেনারেশন সেভাবে পারে না, তাই তাদের একটু সমস্যা হয়ে যায়। না হলে মামনি বলছিল শাকগুলো কেটে দেবে। রাতে খাওয়া দাওয়া সেরে নেবো এরপরে।
তবে একটা ফোন এসেছিল, উত্তমকে একটু বেরোতে হচ্ছে একটা কাজে, আমাকে বললো যাবে। তো এই শীতের রাতে ভাবলাম যে যাই একটু ওর সাথে ঘুরে আসি। তো আসার পথে অনেকটা রাত হয়ে গেছে, আমরা দেখলাম মঞ্জিনিস খোলা আছে ফুলিয়াতে। তো ভাবলাম একটু ঢুকি, দিয়ে এখান থেকে একটু কেক পেস্ট্রি কিছু নিয়ে নিই। কি সুন্দর করে দোকানটা সাজিয়েছে তাই না? সেই 25 ডিসেম্বরে মনে হয় সাজিয়েছে, সেটা এখনও রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর এদের কিন্তু দোকানটা বেশ বড়, অনেক রকমের পেস্ট্রি রয়েছে। যেটা বাতকুল্লা যে মঞ্জিনিসটা রয়েছে সেখানে কিন্তু এত বড় কাউন্টার নেই। আর এত রাতেও এটা খোলা রয়েছে, এটা ভেবেই অবাক হচ্ছি। এখন বেজে গেছে 11:30, এখনও কিন্তু এটা ওপেন, বাকি সমস্ত দোকানই প্রায় বন্ধ। ব্ল্যাক ফরেস্টের দাম 48, পাইনঅ্যাপেল 28, এরকম বিভিন্ন কেকের দাম রয়েছে। আর এই জন্মদিনের কেকগুলো একটু দেখছি, আরিয়ানের বার্থডে সামনেই, সেই জন্য একটু দামগুলো দেখে নিলাম। আর এখানে নিয়েছি একটা ব্ল্যাক কারেন্ট আমার ভীষণ ফেভারিট। মঞ্জিনিসের ব্ল্যাক কারেন্ট কেকটা আপনারা একবার ট্রাই করবেন। আর এদের দেখলাম অ্যালফানসো 38। পেস্ট্রিগুলো ওই মোটামুটি আপনার 30 থেকে 50-এর মধ্যে ভালো ভালো পেস্ট্রি রয়েছে। দুটো ব্ল্যাক কারেন্ট কেক পার্সেল নিয়ে নিলাম, এবার ফিরছি। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।